দুঃশাসনের পথ মারিয়ে বছর ঘুরে দেশ এখন অনেকটাই স্বাভাবিকতায়। ঘরে ফিরেছেন আবু সাঈদের হাজারো সহযোদ্ধা, শুধু নেই প্রিয় সন্তান। ছেলেকে খুঁজে ফেরার মিথ্যে সান্ত্বনা বৃদ্ধ বাবা মায়ের। খারাপ নাকে আমাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের আত্মদানের অভিযাত্রায় সবার সামনে এখন নতুন এক বাংলাদেশ, অথচ তার হত্যার বিচার আটকে আছে তদন্ত আর টালবাহানার সাতকাহনে। অভিযোগ পরিবারের। কোনো আমরা ভূমিকা আমাদের মনে হলো না যে আবু সাঈদের বিচারটা সঠিক হবে। আমার ছেলে আসি বেড়াইছে, আমার ছেলে ভিত্তিক নাই। 1 বছর পূর্ণ হয়ে এলো, সে ছেলের কোনো বিচারের কোনো আমি নৈক্ষত্র দেখি না। সহপাঠী সহযোদ্ধারা বলছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মূর্তিমান এক প্রতীকের নাম আবু সাঈদ, কিন্তু সময়ের চাকা ঘুরতেই সবকিছু যেন ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে আসছে তার স্বপ্ন। আত্মদানের বৈপরীত্যে ঘুরে ফিরে আছে বৈষম্য। নতুনভাবে যে আমরা দেশ গড়ার প্রত্যয় করতেছি সেটি আসলে ব্যাহত হচ্ছে। আসলে আবু সাঈদ যে জন্য জীবন দিয়েছে সেই বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে না। শোষণ নির্যাতনের শিকল ভেঙে সম অধিকারের যে বাংলাদেশের স্বপ্ন ছিল আবু সাঈদের, সেই দীপ্ত যাত্রায় এখনও পা পড়েনি অন্তর্বর্তী সরকারের। দাবি শিক্ষকদের। আবু সাঈদ যে লড়াইটা করেছে, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করবার জন্য যে একটা অভিযাত্রা, একটা উল্লেখযোগ্য অভিযাত্রা, সেই উল্লেখযোগ্য অভিযাত্রায় বাংলাদেশ এখনো প্রবেশ করতে পারে নাই। ইতিহাস হয়ে থাকা ন্যায়ের সৈনিক আবু সাঈদের এই ঘটনার পুনরাবৃত্তি চান না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৈষম্যের যারা শিকার হয়েছে তারা যেন এই ধরনের বৈষম্য এবং অন্যায় আর যেন কখনো কেউ করতে না পারে, সেই বার্তা কিন্তু তার আত্মাহুতির মাধ্যমে জাতিকে দিয়ে গেছে। দেশ জুড়ে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে যার আত্মদানে সেই শহীদ আবু সাঈদ হত্যার স্মৃতি বিজড়িত স্থানটি আছে আগের মতোই। তার রেখে যাওয়া বাংলাদেশ 1 বছরে কি পেল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এ অঞ্চলের মানুষের চাপা কান্নায় চোখের কোণে জমে নোনা জল। তবে আবু সাঈদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য এখনও জাগ্রত জুলাই যোদ্ধারা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামে শান্ত স্নিগ্ধ পরিবেশে শেষ ঠিকানা হয়েছে শহীদ ওয়াসিম আকরামের। প্রকৃতির কোলে বেড়ে ওঠা ওয়াসিম স্কুল জীবন থেকেই ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন। 2024 সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে অনার্স পাশ করেন। পড়ালেখার পাশাপাশি ওয়াসিম রাজনৈতিক কর্মসূচিতেও ছিলেন সক্রিয়। তেমনি জুলাইয়ে আন্দোলন যখন অগ্নিগর্ভ রূপ নেয়, তখন লড়াই করেছেন সম্মুখ সারিতে থেকে। 24-এর 16 জুলাই চট্টগ্রামের 16 শহর এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ওয়াসিম। জুলাই আন্দোলনের এই বীর নিজ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি মুক্তিকামী মানুষের কাছে চেতনার অগ্নিমশাল। ওয়াসিম ছিল বিপ্লবী, ফেসবুকে যেমন বিপ্লবী ছিল, রাজপথে তেমন বিপ্লবী ছিল। ওয়াসিমরা জিয়ে থাকুক, ওয়াসিমরা আজীবন বেঁচে থাকুক আমাদের প্রাণে। গত বছরের 15 জুলাই ছোট বোনের সঙ্গে সবশেষ কথা হয় ওয়াসিমের। 2 দিন পর বাড়ি ফেরার কথাও জানিয়েছিলেন। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে আসার অপেক্ষায় থাকা সেই মানুষটির নিথর দেহ ফেরে অ্যাম্বুলেন্সে। 17 তারিখ আসবে বলে আর আসতে পারে নাই, আসছে নিথর দেহে, প্রাণ নিয়ে আসতে পারে না। আসার কথা ছিল নিজে হেঁটে আসার, কিন্তু লাশবাহী গাড়িতে করে আসছিল আমার ভাই। 1 বছর ধরে ওয়াসিমের বাবা মায়ের দিন কাটছে বুকে শোকের পাথর চাপা কষ্ট নিয়ে। ছবি নিয়ে স্মৃতি হাতড়ান শহীদ সন্তানের। 16 তারিখ খবরটা পাইছি, আমি বাংলাদেশের 3টা বিষয়তে 30 মিনিটের ভিতরে আমি ওনার খবরটা পাই, মৃত্যুর খবরটা। আমার ছেলের বিচার আমি চাচ্ছি না, সব ছেলেদের, সব ছাত্র আন্দোলনের যতগুলা ছেলে মেয়ে মারা গেছে ওগুলো সব বিচার সামানভাবে হোক, আমি ওটাই চাই। 15 তারিখ রাতিয়া 9টা বাজে আনলে হতোই। এখন দিকে তো ক্যাঙ্গার হতো ভালো আছি, খানা পিনা খাই নামা খাইয়ে নামাই যে হালো উদ্যান আর তো যে হালা নড়ালে শেষ কত এদের দূর। ওয়াসিমের স্বপ্ন বাস্তবায়ন ও তার স্মৃতিকে অম্লান রাখার পাশাপাশি জুলাই আগস্টের সব হত্যার বিচারের দাবি সহযোদ্ধাদের। শহীদ ওয়াসিমের জীবন দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছে যে বিপ্লবীদের কোনো মৃত্যু হতে পারে না। এই প্রজন্ম থেকে শুরু করে আগামী প্রজন্মের পর প্রজন্ম, বাংলাদেশ যতদিন থাকবে শহীদ ওয়াসিম আকরামকে সবাই ধারণ করবে। গণতন্ত্র পুনরুদ্ধার সহ বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে শহীদদের আত্মদানের পূর্ণতা দিতে কাজ করবে সরকার ও সংশ্লিষ্টরা।
এমন আশা শহীদ ওয়াসিমের পরিবার ও সহযোদ্ধাদের। ডিবিসি নিউজ ডেস্ক। পদ্মা সেতু চালুর আগে দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকায় যাওয়ার অন্যতম মাধ্যম ছিল নৌপথ। লঞ্চে যাত্রী ও মালামাল দুইই যেত, একটি টিকিটে সব প্রাপ্তি। তবে এখন যাত্রী চাপ এতটাই কমে গেছে যে রোটেশন ভিত্তিতে সপ্তাহে একটি দুটি ট্রিপ সামলাতে হিমশিম খাচ্ছেন নৌ পরিবহন মালিকরা। লঞ্চ ব্যবসা নাই বললেই চলে। একসময় বরিশালে প্রায় ছোট বড় লঞ্চ মিলে ৬০-৭০টা রুট ছিল, এখন সব রুট বন্ধ হয়ে গেছে। আমরা নাম জানি না, ঢাকা শহরে আছে অগণিত লঞ্চ ঢাকার মালিকদের, যারা কাটিয়ে ফেলাইছে, যেহেতু লাইন নাই। যাত্রী সংকটে লঞ্চ চলাচল কমে যাওয়ায় রাজস্ব হারাচ্ছে নদীবন্দর কর্তৃপক্ষ। মালামাল পরিবহন ট্রাকে হওয়ায় কর্মসংস্থান হারাচ্ছেন নৌযান শ্রমিকরাও। BIWTA বলছে, অতীতের তুলনায় বর্তমানে রাজস্ব কমেছে প্রায় 30%। পদ্মা সেতু হওয়ার পরে রোড সাইড উন্নয়নে লঞ্চ ব্যবসায় নৌ সেক্টরে বিশাল একটা ধস হয়েছে। আগের তুলনায় রাজস্ব আসলে 2/3 নেই এরকম পর্যায়ে। তবে নৌপথের অচলাবস্থা কাটিয়ে ফের চাঙা করতে চায় সরকার। চলতি বছরেই এ পথের ঐতিহ্যের স্টিমার 4টি মেরামত করে নদীতে নামানোর ঘোষণা দিয়েছে নৌ পরিবহন উপদেষ্টা। আমাদের একসময় খুব ঐতিহ্যবাহী স্টিমার ছিল, এই 4টাকে রিপেয়ার করার চেষ্টা হচ্ছে। রিপেয়ার করা হয়ে গেলে আপনারা হয়তো সেই আপনাদের ছোটবেলার যে গল্প শুনেছেন স্টিমার নিয়ে, ওটা দেখতে পারেন। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে নদীপথ। মাত্র 2 বছর আগেও বরিশাল ঢাকা রুটে প্রতিদিন 8 থেকে 12টি লঞ্চ চলাচল করত, কিন্তু এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 3টিতে। মাঝে মাঝে লঞ্চের এই সংখ্যা কমে দাঁড়ায় 2টিতেও। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গার হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর 63 শিক্ষার্থী ভোকেশনাল বা কারিগরি শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। সম্প্রতি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে দেখা যায় বিদ্যালয়ের ট্রেড ইনস্ট্রাকশন বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় সবাই অকৃতকার্য হয়েছে। ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় ঘটেছে এমন ঘটনা। বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে যেয়ে বিক্ষোভ করেন, দাবি জানান সুষ্ঠু তদন্তের। যদি অল্প দিনের মধ্যে যদি না পাই তাহলে আমরা এটার ব্যবস্থা নিতে বাধ্য হব। রেজাল্ট দিয়েছে, তারা তো একটু খেয়াল করতে পারতো যে রেজাল্টটা কি আসছে, তারা খেয়াল কেন করেনি? এই ঘটনায় সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকেরা। বাচ্চাদের দিয়েছি, দায়িত্ব তাদের, তারা এই দায়িত্ব অবহেলা করবে কেন? আন্দোলন করব যে আমাদের ছেলেপিলেগুলার 10 বছরের যে তাদের সাধনা, সেই সাধনা কেন তাদের কাছে বিলীন করে দেবে? কারিগরি ত্রুটির কারণে এই ঘটনার দাবি করে দ্রুত ফলাফল সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। অনলাইন ওপেন করে দেখছিলাম যে আমাদের মার্কটা ইনপুট হয়েছে, কিন্তু রেজাল্টে আমাদের এটা ভুল আসছে। তো যার কারণে সমস্ত শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে। আমরা এটার জন্য প্রসেসিং করেছি। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও। আমরা ইতিমধ্যে ওই স্কুলকে বলেছি এবং ওই স্কুল আপনি নির্ধারিত ফি বোর্ডে দিয়ে এর একটা ব্যবস্থা করছে। এর রেজাল্ট খুব শিগগিরই পাওয়া যাবে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় মোট 89 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ভোকেশনাল থেকে নিয়মিত 63 জন পরীক্ষার্থী অংশ নেন। ডিবিসি নিউজ ডেস্ক। রাঙামাটির কুতুবছড়ি এলাকায় নদীপথে এভাবেই আনা হচ্ছে কাউখালী, নানিয়ারচর উপজেলা ও জেলা সদরের বিভিন্ন পাহাড়ি অঞ্চলের উৎপাদিত বাঁশ। এসব বাঁশ ফরিদপুর, ঢাকার সাভার, কুমিল্লার দাউদকান্দি, ভৈরব, নোয়াখালী, কক্সবাজার, টেকনাফ, শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয়। স্থানীয়দের চাষের পাশাপাশি পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে প্রাকৃতিকভাবে মুলি, ট্যাংরামুলি, ওরা, মিতিঙ্গা, ডলি, নলি, ছাতারবাট, কলিছড়ি, বাজালি বাঁশ উৎপাদন হয়। বাঁশের চাহিদা থাকলেও পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে ন্যায্য দাম পাচ্ছেন না স্থানীয় ব্যবসায়ীরা। রয়েছে সড়কে পুলিশের চাঁদাবাজির অভিযোগও। আমরা যেখানে বাঁশটা বিক্রি করি ওখানে কোনো দাম আমাদেরকে বাড়াই দিতেছে না, তো এই জন্য এখন আমাদের বাসগুলো এখানে জমা হয়ে পড়ে আছে। যারা বাস খাটে ওরা তো দাম পৌঁছাইতে পারে নাই। আগে ছিল 7 টাকা 8 টাকা করে খাটতাম, এখন 12 টাকা 14 টাকা। বিশেষ করে পুলিশের ভোগান্তি লাইনের মধ্যে। একটা হাইওয়ে 1000
আর ফাঁড়ি পুলিশ 500 দিতে হবে, না হলে ওভারলোড নিছো কেন এই সেই বিভিন্ন মামলা দিয়ে। চাহিদার কারণে পাহাড়ে বাঁশ চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। বাঁশ বনায়ন করলে যে জিনিসটা হয়, মানে অল্প সময়ের মধ্যেই কিন্তু বাঁশ আহরণ করা যায়। আর একটি বড় দিক হলো বাঁশ যেখানে থাকে মাটিতে কিন্তু পানি ধরে রাখে ওরা, এবং মাটির ইরোশনও কমে যাবে, মাটির ক্ষয় কমে যাবে। তো বাঁশ বনায়ন করতে পারলে কিন্তু ভালো। 55 লাখ বাঁশের বিপরীতে প্রায় 1.5 কোটি টাকা রাজস্ব আদায় করে বন বিভাগ। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। ঔষধি গুণ সম্পন্ন ভেষজ উদ্ভিদ চিরতা বা কালো মেঘ। ফসলটি গ্রিন চিরতা নামেও পরিচিত, যার কাণ্ড থেকে শুরু করে পাতা সবই ঔষধি গুণে ভরপুর। চিরতার পাতা ও গাছে ম্যালেরিয়া, আমাশয়, পাতলা পায়খানা সহ নানা রোগ সারাতে ভূমিকা রাখে। ফসলটি হলুদের সাথী ফসল হিসাবে চাষ হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল, সখীপুর, মধুপুর বনাঞ্চলে। একটা সময় এই অঞ্চলে প্রচুর চাষ হলেও কলা, আনারস সহ বিভিন্ন ফসলের ব্রিডে হারিয়ে যেতে বসেছিল ফসলটি। তবে কোনো খরচ না থাকায় আবারও চাষিদের আগ্রহ বাড়ছে এর চাষাবাদে। হলুদ রোপণের পর চিরতার বীজ ছিটানো হলে আর কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। পরিপক্ক হলে জমি থেকে চিরতার গাছ তুলে সরিষার মতো রোদে শুকিয়ে বীজ সংগ্রহ করা হয়। তারপর পাতা, ডালপালা ও গাছ আলাদা করে রোদে শুকানো হয়। দেশের বিভিন্ন ওষুধ কোম্পানি সহ পাইকাররা আসেন চিরতা কিনতে। উৎপাদন খরচ কম, অন্যদিকে দাম ভালো হয়, বাড়ছে চিরতার আবাদ। তবে কৃষি অফিসের সহযোগিতা না পাওয়ার অভিযোগ কৃষকদের। এটাতে খরচ কম, লাভ বেশি। এটা জঙ্গলে ছিল, আমরা ওইটার বিচি উঠে এখন আমরা কৃষির আওতায় আনছি। গাছটার কোনো অংশ ফেলে দেওয়ার মতো না, একবারে গোড় থেকে এটা রাখ পর্যন্ত সমস্ত এটা বিক্রি হয়। গেছে বছর তার আগে মনে করুন লাভবান ছিলাম। এটা কৃষি অফিস থেকে তো কোনো সহযোগিতা করেই না। বিভিন্ন জায়গায় চিরতার চাষ হলেও কোনো পরিসংখ্যান নেই কৃষি অফিসের কাছে। চাষিদের পরামর্শ ও সহযোগিতা করার কথা জানালেন কৃষি কর্মকর্তা। চিরতা ঔষধি গুণ সম্পন্ন হয়, এটি হচ্ছে বর্তমানে হচ্ছে মানে অনেক অর্থকরী ফসল। আমরা পরবর্তীতে এটাকে হচ্ছে আরো কিভাবে হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে হচ্ছে আবাদ করা যায় সে ব্যাপারে আমরা হচ্ছে কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছি। চিরতার বীজ মৌসুমে প্রতি কেজি 2 থেকে 2,500 টাকা ও চিরতা 40 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।